স্বাগত। আজকে বাংলাদেশে আপনাদের সঙ্গে আছে আমি খালেদ মহিউদ্দিন। প্রধান দুই দলের আবদার পাশ কাটালো নির্বাচন কমিশন। ঘোষিত তফসিল আর প্রণীত আচরণবিধিতেই হতে যাচ্ছে পৌর নির্বাচন। এসব নিয়ে আজকের আলোচনা নির্বাচন নির্ধারণ। কথা বলতে স্টুডিওতে আছেন প্রধানমন্ত্রী অর্থনৈতিক উপদেষ্টা ডক্টর মশিউর রহমান, আছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা পরিচালক ডক্টর জাফরুল্লাহ চৌধুরী এবং গবেষক লেখক সাংবাদিক আফসার চৌধুরী। স্বাগত আপনাদের। ডক্টর মশিউর রহমান, আমি প্রথমে মূল প্রশ্নটিতে আসার আগে আপনার কাছে একটি প্রশ্ন করতে চাই যে আমাদের যে মাননীয় প্রধানমন্ত্রী আছেন শেখ হাসিনা, তিনি নির্বাচনী কোনো প্রার্থীর পক্ষে কোনো প্রচারণায় অংশ নেবেন কিনা, নিতে পারবেন কিনা, আইনের ব্যাখ্যাতে আসলে কি বলে? আমরা কাজী রকিবউদ্দিনের আহমেদের কাছে জানতে চেয়েছিলাম, তিনি এটি পাশ কাটিয়ে বলেছেন এটা তো আইনেই বলা আছে। গোলটি বাড়ছে এই জায়গায়, বলা হচ্ছে যে দলীয় প্রধান নির্বাচনে অংশ নিতে পারবেন কিন্তু প্রধানমন্ত্রী, মন্ত্রী এবং ইয়েরা পারবেন না, যেহেতু আমাদের দেশে দুটি পদেই একই ব্যক্তি আছেন। সংসদ নির্বাচনের জন্য যে আইনটি আছে সেটা স্পষ্ট যে মন্ত্রী পদে যদি কেউ থাকে সে ওই সময় নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না। আর দলীয়ভাবে স্থানীয় সরকার নির্বাচন এবার তো হচ্ছে, এখানে হয়তো ওই নিয়মগুলো খুব স্পষ্ট করে বলা নাই। তবে আমার যেটা ধারণা সে হলো সংসদীয় নির্বাচনে যে বাধা নিষেধ তার মূল যুক্তি হলো যে মন্ত্রী যদি নির্বাচন প্রচারে অংশগ্রহণ করে তাহলে নির্বাচনকে প্রভাবিত করতে পারে। নির্বাচন প্রভাবটা কাটাবার জন্য হয়তো সংসদীয় নির্বাচনে স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণ করবে না। এর আগে যে কয়েকটি সংসদীয় নির্বাচন হয়েছে সেখানে কিন্তু মন্ত্রীরা কেউ অংশগ্রহণ করেনি। এবারও মন্ত্রীরা কেউ অংশগ্রহণ করতে পারছেন না। কথা হচ্ছে যে দৃষ্টান্ত রয়ে গেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্বাচনী প্রচারণায় অংশ নিতে পারবেন কি পারবেন না? এটা তো আমি বললাম যে দৃষ্টান্ত রয়ে গেছে এবং দৃষ্টান্ত থেকে সরে আসার কোনো ইঙ্গিত এ পর্যন্ত পাওয়া যায়নি। দৃষ্টান্ত রয়ে গেছে বলতে যে আগে কয়েকটা তো হয়েছে স্থানীয় সরকার নির্বাচন, সেখানে কোনো মন্ত্রী পর্যায়ের কেউ প্রচারণে অংশগ্রহণ করে, লেট এলোন প্রধানমন্ত্রী তো করেননি, মন্ত্রী পর্যায়ে কেউই করেন নাই। মন্ত্রীদের করার সুযোগ নাই বর্তমান আইনে, কিন্তু দলীয় প্রধানের করার সুযোগ আছে, যিনি আবার দেশের প্রধানমন্ত্রীও বটেন। একই ব্যক্তি যদি দলের প্রধান হন আর যদি কোনো মন্ত্রিত্ব পদেও থাকেন তাহলে মন্ত্রিত্ব পদের যে নিষেধাজ্ঞা সেটা থাকবে। যে জন্য আমি বললাম যে এর মূল যুক্তিটা হলো যে প্রভাবিত করতে পারে। রাইট। তবে সেখানে যেখানে অন্যটা প্রশ্নের সাথে জড়িত সে হলো যে একাধিক দল যখন অংশগ্রহণ করে তখন অন্য দলের দলীয় প্রধান যদি নির্বাচনে নামে তাহলে যে দল সরকারে আছে সেই দলের একটু অসুবিধা হয়, কারণ তার প্রধান ওই মন্ত্রিত্বের দায়ে প্রচারে অংশগ্রহণ করতে পারে না। একটা অসম নাটক। বিরোধী দলীয় প্রধানত অংশ নিতে পারবেন না, মানে শেখ হাসিনা এবং রওশন এরশাদ পারবেন না। না, শেখ হাসিনা এবং রওশন এরশাদ তারা তো পদে আছেন, দলীয় প্রধান এবং অন্যরা পারবেন। জি, বেগম খালেদা জিয়া অন্যরা পারবেন। সেখানে একটা অসম ব্যবস্থা হয়ে বেগম খালেদা জিয়া তো এখন সমানই নন, আর অসম কে না, দুটো না, আমি ওই অর্থে সমান বলছি না যে ইঞ্চিভাবে সমান বলছি না। আমি বলছি দলীয় প্রধানের একটা বিশেষ স্থান আছে এবং দলীয় প্রধানের প্রচার যদি আসে তাহলে তারও একটা প্রভাব পড়ে। কিন্তু এখানে মূল যুক্তিটা হলো যে সরকারের মন্ত্রী যদি প্রচারে অংশ নেয় তাহলে একটা প্রভাব আসে, সেই প্রভাবটা অনেক বড় প্রভাব পড়বে। সেই প্রভাবটা যাতে না আসে সেই জন্য মন্ত্রী পর্যায়ে কেউ নেয়নি। আগেও এর দৃষ্টান্ত আছে, সেখানে নেয়নি, কোনো অংশ নেয়নি। আমি আসলে মানে ঠিক উত্তরটি বুঝতে পারলাম না। আমি নিশ্চয়ই আপনার কাছ থেকে আবার পরে পরিষ্কার হব। ডক্টর জাফরুল্লাহ, আপনি কি আপনার উত্তর আমি বলছি। আমি যদি আপনি এরকম বলেন ডক্টর মশিউর রহমান যে প্রধানমন্ত্রী আসলে অংশ নিতে পারবেন কি পারবেন না, আমি বলছি, যখন আমরা জানি যে শেখ হাসিনা আমি বলছি যে প্রধানমন্ত্রী বা কোনো দলীয় প্রধানকে ডকে বসা ঠিক নয়।
জি। কিন্তু তাদের আবার একটা নীতিও আছে, যে নীতিটা সবসময় বইতে লিখতে হয় না, যে ট্র্যাডিশন কনভেনশন সেগুলো থাকতে হয়, জি। এবং ট্র্যাডিশন কনভেনশনগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। জি। তা আমাদের এখানে দেখতে হবে যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার মন্ত্রিসভা এই জাতীয় ট্র্যাডিশন কনভেনশন স্থাপন করেছেন কিনা, করেছেন, এবং সেটাকে আমাদের প্রশংসার সাথে স্বীকার করে নিতে হবে যে হ্যাঁ তারা এটা করেছেন, এবং আমরা আশা করি সেই দৃষ্টান্ত এবং সেই ট্র্যাডিশন তারা ভাঙবেন না। না, শিক্ষা ট্রেডিশনের ব্যাপারটি ঠিক ডক্টর মুশাররফ রহমান আমি মানতে পারলাম না, কারণ এবারই প্রথম দলীয় প্রতীকে নির্বাচন হচ্ছে হ্যাঁ। আসলে। কারণ তাহলে ট্রেডিশন বলে তো আসলে ও না, ইতিহাস বা ঐতিহ্য থাকে, সেটা তো নাই। আপনার আগে যেটা হয়েছে সেখানে তার মানে আপনি আশা করছেন যে শেখ হাসিনা নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণ করবেন না? আমি যেটার পরে গুরুত্ব দিচ্ছি সে হলো যে এর যুক্তি, এর যে যৌক্তিক ভিত্তি সেইটে, এবং আমরা যেটা মনে করি যে সবকিছুই আইনে লেখা থাকতে হবে, সবকিছু আইনে লেখা থাকে না, এবং আচরণ এবং ট্র্যাডিশনের ভিত্তিতে আইনের চেয়ে অনেক ক্ষমতাবান নীতি প্রতিষ্ঠিত হয়। ডক্টর জাফরুল্লাহ চৌধুরী, এখানে আপনি কি সেই মনে নীতি করেন যে প্রতিষ্ঠিত হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্বাচনী প্রচারণায় অংশ নেওয়া উচিত কি উচিত না? একবারে অনুচিত, একেবারে অনুচিত। কিন্তু তিনি একবারে যদি দলীয় প্রধান একবারে বলেন। অনুচিত। দলীয় প্রধান ঠিক আছে, কিন্তু এখানে জিনিসটা দেখতে হবে। আমি সকালকে বলতে পারি সন্ধ্যা হয়ে গেছে, হ্যাঁ। সকালবেলাটা যেটা যখন ভোরের যে অতি ভোরকে বলছে এটাকে তুলনা। প্রধানমন্ত্রী যেখানে মন্ত্রীদেরও উপরে, এবং উনি একটা দলের প্রধান, যদিও লেখা নাই এটা অন্য দল, যারা আজকে সংসদে নাই যেই দল আর সংসদে আছে, দুটাতে এক সমান হবে না। আর তাছাড়া যেতে এই নির্বাচন আমরা করছি কেন, এই নির্বাচন চাচ্ছি সুশাসনের জন্য। এখানে যদি প্রধানমন্ত্রী যান কোনো জায়গাতে, দলীয় প্রধান হিসাবেই যান, সম্পূর্ণ লর্ড বহর চলতে থাকে। যদি এটা করা যায় যে উনার জন্য কোনো পুলিশ, কোনো আমলা, কোনো সেক্রেটারি হিসাব যাবে না, না, সেই ক্ষেত্রে তো আবার উনার সিকিউরিটির প্রশ্ন, কারণ এখন তো আমরা জঙ্গিতে আছি, জি। সিকিউরিটির প্রশ্ন আছে। সুতরাং এই জন্য আমি সব সময় বলে এসেছি যে সব কিছু আদর্শ স্থাপন করার মূল চাবিকাঠি হলো যিনি চেয়ারে আছেন তার। যিনি দলীয় প্রধান। দলীয় প্রধান না, যিনি আজকে প্রধানমন্ত্রী, জি। আজকে উনারই ডক্টর মূল মুশাররফ রহমান দায়িত্ব। অবশ্য বলতে যে অতীতে যে অভিজ্ঞতা থেকে আমরা দেখেছি তিনি কখনো যাননি, তো সেই অভিজ্ঞতাই হয়তো মানে আপনি কি আমি আশা করি যে যেহেতু উনি একটা সুন্দর দেশের দিকে যাচ্ছেন, একটা সুশাসন প্রতিষ্ঠার জন্য তো সুষ্ঠু নির্বাচনে যেতে চাচ্ছেন, অন্তত কাগজে কলমে আমরা যা দেখছি, তাই আমার প্রত্যাশা উনি যাবেন না, এমপি সাহেবরা যাবেন না, এটা লোকাল গভর্নমেন্টকে লোকালিতেই করতে দেওয়া আমি উচিত। পরের ইয়েতে যাওয়ার আগে জনাব আফসান চৌধুরী আপনার কাছ থেকে একটু জেনে নিতে হবে, আপনি কি মনে করেন যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যদি দলীয় প্রধান হিসেবে এই 236টি পৌরসভায় যান, তাহলে কি বড় প্রভাব সৃষ্টি হবে ভোটারদের মধ্যে? না, অবশ্যই বড় প্রভাব সৃষ্টি হবে, এবং আমার মনে হয় এটা আইনের বিষয়ের চেয়ে এটা হচ্ছে চর্চার বিষয়। এবং ডক্টর মুশাররফ রহমান যে কথাটা বললেন যে কেউ আগে যায়নি, তো উনি যদি সেটা রক্ষা করতে চান যদি করবেন। কিন্তু আমার মনে হয় প্রধানমন্ত্রী যাবেন কি যাবেন না সেটা যেমন বড়, তার সাথে সাথে আছে যে সরকারি আমলা বাহিনী কার পক্ষে চলে যাচ্ছে, বা সরকারি আমলা বাহিনী কোন ইঙ্গিতটা পাচ্ছে। এবং আমার মনে হয় সেই ধরনের কোনো আমাদের নির্বাচন কমিশনের উপরে মানুষের এতটা আস্থা নেই যে তারা সাবল্যের সাথে এই জিনিসটাকে একটু দমিয়ে রাখবে। অতএব আমার মনে হয় প্রধানমন্ত্রিত্ব চেয়ে গোটা যে প্রশাসন কার দিকে যাবেন কি যাবেন না সে নিশ্চয়তাটা বোধহয় মানুষ বেশি আশা করছে। জনাব আফসান চৌধুরী, আমি আরেকটি বিষয় আপনার দৃষ্টি আকর্ষণ করতে চাই, সেটি হচ্ছে যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত হান্নান শাহ বলছেন, আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন, যে পৌর নির্বাচনে আমরা অংশগ্রহণ করছি টেস্ট কেস হিসাবে। তো এই টেস্ট কেস হিসেবে আমরা একটা চান্স নিচ্ছি, নির্বাচন কমিশনার সরকারকে একটি সুযোগ দিচ্ছি। আপনি এই বক্তব্যটির সাথে আপনি একমত কিনা, যে বিএনপি আসলে একটা টেস্ট কেস হিসেবে নিচ্ছে এবং সরকারকে একটি চান্স দিচ্ছে, সুযোগ দিচ্ছে? মানে এই বক্তব্যটিকে আপনি কিভাবে বিশ্লেষণ করেন আসলে? না, আমি মনে করি না বিএনপির এমন একটা অবস্থা আছে যে সরকারকে সুযোগ দিয়ে কোনো কিছু টেস্ট করার। ওরা নিজেদেরকে, এটা হলো তাদের নিজেদের টিকে থাকার একটা লড়াই। আমার মনে হয় এই নির্বাচন আওয়ামী লীগের চেয়ে বিএনপির জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। কারণ যদি এই নির্বাচনেও বিএনপি না যায় তাহলে বিএনপির কথা আর কেউ মুখেও আনবে না, এমনকি তাদের সমালোচনা করার জন্যও আনবে না। অতএব বিএনপিকে নির্বাচনে যেতেই হবে, এবং আমার মনে হয় বিএনপি প্রস্তুত হয়েই আছে। বিএনপির খুব যে একটা আস্থা আছে সরকারি নির্বাচন ব্যবস্থার উপর তা না, কিন্তু তারা নির্বাচনে থাকতে চায়। তারা 5ই জানুয়ারি নির্বাচনে না গিয়ে যে ভুলটা করেছে এটা কিছুটা হলেও শুধরাবার চেষ্টা করবে। জনাব জাফরুল্লাহ চৌধুরী, আপনি কি মনে করেন যে এটি একটি টেস্ট কেস এবং একটা চান্স নিচ্ছে সরকারের? আসলে এটা আজকের সরকারের পরীক্ষা।
এটা আসলে বিএনপি তো নাই, বিএনপির যে অবস্থা, তার তো 20,000 লোক জেলেই আছে, আর 50,000 লোক দাবড়ায় খায়া দৌড়ে বেড়াচ্ছে, পুলিশকে চাঁদা দিয়ে বেড়াচ্ছে। সুতরাং সেই ঠিকানা নেই। খালেদা জিয়া ছিলেন না, আওয়ামী লীগ আর এরশাদ সাহেব তাকে ফেরত এনেছেন। অনেকে বলে যে বারে বারে বলে খুঁচিয়ে খুঁচিয়ে এনেছেন যে আমরা অ্যারেস্ট হবে ইত্যাদি। মহিলা তো জিদি মহিলা, তাকেও ফিরত এনেছেন। না, এটা আসলেই একটা টেস্ট কেস। এই জন্য বলছে আমার ধারণা যে গত ইলেকশন যেখানে বিরোধী দলের লোকজন নির্বাচিত হয়েছে, প্রত্যেকে স্থানচ্যুত হয়েছে, একটা মেয়র টিকে নেই। তাদেরকে এক সেকশন অফিসারের চিঠিতে তাদেরকে বাতিল করেছে, আমার সাভার সহ, যেখানে আমি থাকি। সুতরাং এটাতে এইটা এক হিসেবে একটা ধকল হলো সেটা। তবে আশাটা হলো সারা দেশের একটা হয়তো আশা করা যায় যে এই জাতীয় জিনিস, তাহলেও নির্বাচনটা সুষ্ঠু একটা টেস্টকে, এইটাতে জনসাধারণের যদি চাপটা বৃদ্ধি হয়, তাহলে হয়তো ফেয়ার ইলেকশন হওয়ার সম্ভাবনাটা বেশি। এই সুযোগ সরকার নিতে যাচ্ছে কিনা, যে একটি আসলে সরকার যে চান্স দেওয়ার কথা বলা হচ্ছে, এবং জনাব জাফরুল্লাহ চৌধুরী যে সেকশন অফিসারের কথা বললেন, অনেকদিন পরে সেকশন অফিসার কথাটি শুনলাম, হয়তো তিনি মাঝারি কোনো সরকারি কর্মকর্তাকে বুঝিয়েছেন, এসিস্ট্যান্ট সেক্রেটারি বা ডেপুটি সেক্রেটারি, অনেকদিন ধরে করেছি। জনাব মশিউর রহমান, আপনি কি মনে করেন, যারা নির্বাচিত মেয়র তারাও আসলে এখন জেলে, বরখাস্ত, পালিয়ে আছেন, বিএনপি নেতা কর্মীরা তো পালিয়ে আছেন। নির্বাচিত মেয়ররা জেলে যেতে পারে, নির্বাচিত মেয়রদের হাজত হতে পারে, নির্বাচিত মেয়রদের বিচার হতে পারে, এবং আমেরিকার গভর্নর পর্যন্ত অসৎ হওয়ার দায়ে তাদেরও বিচার হয়েছে। অতএব অসৎ কেউ যদি কাজ করে থাকে এবং তার সাক্ষ্য প্রমাণ থাকে, তাহলে বিচার হতে পারে। আর যেটা উনি বললেন যে অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ইত্যাদি, ওই সরকারের নিয়ম যেটা আছে সে হলো যে কারা সরকারের পক্ষে স্বাক্ষর করতে পারে। সরকারের পক্ষে অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি স্বাক্ষর করতে পারে, এবং অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি যদি কোনো বিদেশের সাথেও কোনো চুক্তি স্বাক্ষর করে, সেটাকে সরকারের চুক্তি হিসেবে গ্রহণ করা হয়। কিন্তু আমাদের বোধহয় একটা ওই পুরোনো দিনের থেকে একটা ট্র্যাডিশনের মধ্যে আমরা আনছি যে জমিদারি প্রথা, যে আমি যদি বড় হই তাহলে আমার হাজতে নেওয়ার জন্য আইজি সাহেব আসবেন বা জেলার সাহেব আসবেন, আমি যদি ছোট হই তাহলে সেপাই সাহেব আসবেন। আমাদের মনে হয় এই মানসিকতা থেকে আমাদের দূরে সরা উচিত, যে যাকে যে ক্ষমতা দেওয়া আছে সে সেই ক্ষমতা। মানসিকতা যেটা আসছে যে একটা নির্বাচিত ব্যক্তিকে একটা অনির্বাচিত আমলাকে দিয়েই করা, ওটার বিরুদ্ধে আপত্তি না। নির্বাচিত ব্যক্তি সে হলো যে আপনার সরকারের গঠন কি, সরকারের গঠন, তাহলে আপনাকে পুরো সরকারের সবাইকে একটা মন্ত্রী বা কোনো রকম মন্ত্রী পদমর্যাদা রাখতে হবে। কারণ সরকারের একজন মন্ত্রীর সাথে হয়তো 150, 200, 300 আমলা কাজ করে। তো এই আমলার প্রতি যে অনীহা, সেই অনীহাটাকে আমাদের বাদ দিতে হবে। কারণ সে সরকারের দায়িত্ব পালন করে এবং সরকারের নীতি নির্ধারণটা রাজনৈতিক পর্যায়ে হয়, কিন্তু সেই নীতির বাস্তবায়ন, আইনের বাস্তবায়ন, সেগুলো তো তারাই করবে। তো ওই আমাদের পুরনো জমিদারি যে আমি বড় জমিদার, অতএব আমাকে যদি নিমন্ত্রণ করে তাহলে আরেকজন বড় জমিদার আসতে হবে না। ডক্টর মশিউর রহমান, প্রসঙ্গটি আসলে একটি খুব ছোট জায়গায় আমরা চলে গেলাম। ব্যাপারটি হচ্ছে কি, আমরা একটু বিরতি নিয়ে ফিরে এসে যেটি ডক্টর জাফরুল্লাহ চৌধুরী বলতে, সেটি যদি তিনি আরেকটু বিস্তারিত করেন, যে আসলে নির্বাচিত মেয়রদের মধ্যে আপনি যদি দেখেন যে খুলনা, সিলেট, রাজশাহী এবং বরিশালের যে মেয়র আছেন, গাজীপুরের যে মেয়র আছেন, তাদেরকে বরখাস্ত করা হয়েছে। গাজীপুরের মেয়র জেলে আছেন, আরো অসংখ্য নির্বাচিত প্রতিনিধিরা এখন কারাগারে আছেন। বিএনপির জামাতের কথা তিনি বললেনই, সেই ব্যাপারটা যদি একটু বলেন। আমরা একটা বিরতি নিচ্ছি, বিরতির পর ফিরে এসে ডক্টর জাফরুল্লাহ চৌধুরী এর পাশাপাশি ব্যাপারটি একটু বিস্তার করার পাশাপাশি আপনি যদি এইটিও একটু বলেন যে পৌরসভা নির্বাচনে বিএনপি এবং জামাতের সম্পর্ক আপনি কিভাবে দেখতে চান। কারণ হচ্ছে যে বিএনপির একজন শীর্ষস্তরের নেতা আজকে বলেছেন যে জামায়াতের আসলে তাদেরকে সাহায্য করা উচিত বিএনপিকে, যে ধর্মীয় মূল্যবোধ এবং জাতীয়তাবাদের যে একটি সম্মিলনে তারা যেন আওয়ামী লীগকে পরাজিত করতে পারে। আমরা একটা বিরতি নিয়ে ফিরছি আপনাদের কাছে।
ফিরে এলাম আজকে বাংলাদেশে। আমি ডক্টর জাফরুল্লাহ চৌধুরী আপনার কাছে জানতে চাইছিলাম যে পৌরসভা নির্বাচনে বিএনপি ও জামাতের সম্পর্ক আপনি কিভাবে দেখতে চান, আর আপনি যে প্রসঙ্গটির অবতারণা করেছিলেন যে বিএনপি নেতাকর্মীরা দৌড়ের উপরে পুলিশের চাঁদা দিয়ে বেড়াচ্ছে এবং নির্বাচিত মেয়রদের কেউ কেউ শুধু সরকারি কর্মকর্তাদের একটি এক পাতা চিঠিতে তারা আর মেয়র পদে নেই, বরখাস্ত আছেন, সেই প্রসঙ্গে আপনি একটু বলছিলেন। যে দেশের যে অবস্থাটা সেটা আমরা সবাই জানি। যেরকম ভাবে সরকার একটা 5ই জানুয়ারি নির্বাচন করার পরে তারা একটা জিনিসই করছে, গায়ের জোরেই দেশ শাসন করতে হবে, এবং সেটা করেছেন এবং ভালোভাবেই করেছেন, খুব সফলতার সাথে করেছেন। সেটা বিএনপির ভুলেই বলি আর অত আগেই বুঝতে পেরেছিল, যেভাবেই নেই না কেন তাদের সেইটাই দিয়ে। এখন এই নির্বাচনটা, যে পৌরসভা নির্বাচনটা, এটাতে বিএনপি অংশগ্রহণ করবে, এটা ভালো জিনিস, এবং এর সাথে জামাত ওর সাথে আছেন আলাদা করবে, এটা নিয়ে কথা না। বিএনপির পক্ষ থেকে একরকম জামাতের সমর্থনই চাওয়া হয়েছে, আসলে বলা হয়েছে যে জামাতের একসঙ্গে থাকলে ওদের উপকার হবে, এরকম বলছে ওরা। আপনি কি মনে করছেন যে জামাত সাথে থাকলে ওদের জন্য ভালো, জামাত না থাকলে ভালো? এই ব্যাপারে আপনার মতামত? আমার মনে হয় কি জামাত একলাই ইলেকশন করলেই বেটার। মানে বিএনপির জন্য বেটার না জামাতের জন্য বেটার? দুজনের জন্য, দুইজনের জন্য বেটার। মানে এখন সময় হয়েছে বিএনপি এবং জামায়াতের পথ আলাদা, পথেরিটাতে। জনাব আফসান চৌধুরী, এই ব্যাপারে আপনার মতামত একটু শুনতে চাইবো, যে বিএনপির লোকেরা যে আসলে হামলা এবং মামলার ক্ষেত্রে দৌড়ের মধ্যে আছেন সেই প্রসঙ্গ, এবং জামাতের সাথে একসাথে নির্বাচন করা বা না করার ব্যাপারে। আমি ইতিহাসের মাস্টার, আমি এরকম 20,000 কর্মী জেলে থাকাটা আগে হয়েছে কিনা এটা আমার দেখার খুব আগ্রহ। এটা একটা অদ্ভুত পরিস্থিতি, 1 বছরের মধ্যে এই ঘটনাটা ঘটেছে। এটা আমার মনে হয় খুবই একটু দুশ্চিন্তার বিষয়। আর বিএনপি জামাতের যে সম্পর্ক, আমি 2008 তখন ডেইলি স্টারে কাজ করি, 2001-এ যখন এক হলো নাজিম কামরান চৌধুরীর ফর্মুলাতে, এবং আমরা কিন্তু সাংবাদিকরা আমরা নাজিম কামরান চৌধুরীর ফর্মুলার আগেই আমরা দেখছিলাম যে দুরা যদি একসাথে এটা করে তাহলে কিন্তু এরা বিভিন্ন জায়গায় ভোট বেশি পাবে। আমরা এরকম সিরিয়াসলি ভাবি নাই যে এরকম একটা নির্বাচন হবে, কিন্তু এটা যখন হচ্ছে আমার মনে আছে আমার বেশ কয়েকজন সাংবাদিকের সঙ্গে কথা হচ্ছিল, ওরা বলছিল এরকম যদি ঘটে যায়। আমার মনে আছে যে আমিও সেটি একবার, আপনারা এক হয়েছিলেন, আমরা কারণ আমরাও দেখেছিলাম। তো আমার যেটা মনে হয় তারা দুজনে মিলে এটাকে যেটা রাজনীতির ক্ষেত্রে তাদের সুবিধার পরিসরে গেছে সেটা আওয়ামী লীগও বুঝতে পেরেছে। অথবা আপনি যদি আওয়ামী লীগ, বিএনপি, জামাতকে তাদের আদর্শগত অবস্থান বাদ দিয়ে নির্বাচনী ভোটে নির্বাচন অবস্থানে দেখেন, তাহলে কিন্তু এই ভাগাভাগিটা তাদের 3 জন আছে, 2 জন এক হয়ে গেলে এটা হলো ইন্ডিয়ান পলিটিক্স। কিন্তু 2001 সালের সেই অবস্থা কি এখনো বিরাজ করে? জামাত ইসলাম অনেক দুর্বল, অতএব জামাত ইসলামের জন্য বিএনপির সঙ্গে থাকাটা খুব প্রয়োজনীয়। জামাত ইসলামের হয়তো কিছু কর্মী আছে, বিএনপির জন্য জামায়াত একটা ব্যাড পিয়ার কিনা? অফকোর্স ব্যাড পিয়ার, কিন্তু বিষয়টা হলো কি, বিএনপি জামাত হলো জামাতের কিন্তু ভোট আছে, জামাতের ভোট আছে। জাফরুল্লাহ চৌধুরী, আপনি কি এটি মনে করেন যে তারা দুজনে এক হলে সেই নাজিম কামরান চৌধুরীর যে ফর্মুলা এখনো প্রায়োগিক? না, আমার মনে হয় এখন তারা আলাদাভাবে তাদের নির্বাচন করাটাই ভালো, এবং তাদের নির্বাচনের আগে দিয়ে জামাতকে পরিষ্কারভাবে আরেকবার দেশবাসীর কাছে ক্ষমা চেয়ে নেওয়া উচিত, বলা উচিত। আমার মতে, আমি আগেও বলেছি না, এটা কিছু নাই, তাদের পূর্বপুরুষরা তাদের এটা অন্যায় করেছে। এখন ইয়াঙ্গার জেনারেশন তারা তো এই মানুষও ঠিক এতটা খুন করেছে কিনা আমি জানি না, কিন্তু তার পূর্বপুরুষরা করেছে, তারা সরাসরি মানবতা বিরোধী কাজে যুক্ত ছিল, তাদের লাইবিলিটি তাদের বহন করার কোনো মানে হয় না। ওটাকে মেনে নিয়ে আমার মনে হয় তাহলে যেটা হবে কি, দেশে একটা বহুদলীয় গণতন্ত্রের সুবিধা, তা না হলে এই হাসিনা বনাম খালেদা, খালেদা বনাম হাসিনা, এরপরে দেশে কোনো পরিবর্তন, যেমন কি ধরেন আজকে আমাদের এই পৌরসভার নির্বাচনই হচ্ছে, কিন্তু এইসব জায়গাতেও এখনো পর্যন্ত আমরা বলছি না যে কি কি পরিবর্তন আসা উচিত, এই স্থানীয় শাসনকে কত বেশি ক্ষমতা দেওয়া উচিত, তাদের সুযোগ সুবিধা কিছুই সেগুলি আমরা কখনোই একটা বলছি না, আমরা পরিষ্কার করছি না, কিন্তু আসলে সেগুলি আলাদা করে যাচ্ছে। যেন আফসান চৌধুরী, আপনি খুব দ্রুত যদি একটু বলেন। আমার কাছে বিষয়টা হচ্ছে যে এইটা বিএনপি আর জামাতের একসাথে একট্টাক হয়ে নির্বাচন করার বিষয় না, এটা হলো যখন বিএনপি রাজনীতিতে ফেরত এসছে, যারা রাজনীতিতে ছিল তারা কিন্তু প্রত্যেকেই যুদ্ধ সময় পাকিস্তানের পক্ষে ছিল, এইটা গ্রহণ করাটা আমার মতো একজন মানুষের পক্ষে, যখন যারা ক্ষমতায় ফেরত আসলো তখন তারা যুদ্ধের সঙ্গে যারা জড়িত ছিল তারা দলে ছিল, এটা আমার পক্ষে এবং গ্রহণ করাটা
সহজ নয়। পরবর্তীতে সেটা তাদের ভূমিকা, তার মানে বিএনপি যদি জামাতের থেকে আলাদাও হয় তারপরও আপনি আমি মনে করি বিএনপি তো বাংলাদেশের বিরোধিতা করেছে, জামাত ইসলামী তো বাংলাদেশের বিরোধিতা করেছে, জামাত ইসলামের খাতাটা বন্ধ করে দেওয়া উচিত। আচ্ছা, মানে আপনি ক্ষমা চাইলেও ব্যাপারটিকে আমার মনে হয় ক্ষমার বিষয়টা না, এটা তাদের আদর্শগত রাজনীতি, যেহেতু বাংলাদেশ তারা চাই নাই, তাহলে কিভাবে তারা বাংলাদেশের রাজনীতি করে। আচ্ছা, এই ব্যাপারটি তো নিশ্চয়ই বিবেচনা করে দেখাই হবে। আমি যে জিনিসটি জানতে চাইছি, ডক্টর মশিউর রহমান, 14 দলীয় জোটের প্রধান অংশীদার আওয়ামী লীগ আলাদাভাবে পৌরসভা নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে। নৌকা প্রতীকে নির্বাচন করতে জোটের শরিক দলগুলোর দাবি দেওয়া আবদার যে আপনারা আমলে নিচ্ছেন না, এর কারণ কি? এটিও কি এরকম একটি মানসিকতা যে আপনারা অনেক বড় আপনাদের শরিকদের তুলনায়, যেজন্য শরিকদের এই ছোট দাবিগুলি? না, এই ছোট বড় দাবির কথা নয়। এ হলো যে এই যে স্থানীয় সরকার নির্বাচন যখন দলীয় ভিত্তিতে হয়, তখন এই স্থানীয় সরকারের যারা জেতে তারাও পরবর্তী নির্বাচনের জন্য একটা ভিত্তি প্রস্তুত করে নেয়, এবং সেখানে যারা আওয়ামী লীগের সাথে এখন সরকারে আছে তাদেরও একটা ইচ্ছা আছে, তারা এই সুযোগে কিছুটা ভিত্তি তৈরি করে নেবে, এবং আগামী নির্বাচনে তারা যে আওয়ামী লীগের সঙ্গে থাকবে বা থাকবে না এই জাতীয় কোনো নিশ্চয়তা নাই। অতএব সব দলই চেষ্টা করবে যে স্থানীয় সরকার নির্বাচনে তার ভিত্তিটাকে প্রস্তুত করা এবং ভিত্তিটাকে শক্ত করা। এটা আবদার গ্রহণ বা আবদার প্রত্যাখ্যানের প্রশ্ন নয়। প্রশ্ন হলো যে এই নির্বাচনের মাধ্যমে কে স্থানীয়ভাবে তার ক্ষমতাকে প্রতিষ্ঠা করবে, তার ভিত্তিটাকে প্রস্তুত করবে। না, সেটা ঠিক আছে, কিন্তু আপনারা নিজেদেরকে 14 দলীয় জোটের অন্যতম একটি দল বলছেন, হয়তো আপনারা সবচেয়ে বড় দলই। জোটের অন্য সদস্যরা আপনাদের সাথে মিলিতভাবে নির্বাচন করতে যাচ্ছে, দুই একটি জায়গায় হয়তো তারা ইয়ে করতে চাচ্ছে, তার একটিও শোনা হচ্ছে না। সেইটাতে বোঝা যাচ্ছে না যে আওয়ামী লীগ একটি বড় দল হিসেবে তাদেরকে? না, এটা আমি এইভাবে বলবো যে আওয়ামী লীগের সাথে যে সকল দল আছে তাদেরও একটা অবস্থান কোথাও না কোথাও আছে, সেখানে তারা এককভাবে নির্বাচন করতে পারে। আর যদি আওয়ামী লীগের সঙ্গে নির্বাচন করতে চায় তাহলে আওয়ামী লীগের সঙ্গে তাদের একটা বোঝাপড়া কিছু হবে, কিন্তু সে বোঝাপড়ার ভিতরে কেউই চাইবে না যে আচ্ছা আমি এটা ছেড়ে দিয়ে ওর অবস্থানকে আর একটু দৃঢ় করি, কারণ যারই অবস্থান দৃঢ় করবে তারই পরবর্তী নির্বাচনে তার দর কষাকষির ক্ষমতা বাড়বে। এটা কেউই চাইবে না যে আরেকজনকে দর কষাকষি, কেউই চাইবে না বলতে আওয়ামী লীগ চাইবে না, আসলে দল ছোট শরিক দলগুলি তো চাইছেই না। আমি তো বলছি কেউই চাইবে না, শরিক দল চাইছে যে তার অবস্থানটা শক্ত করুক, কিন্তু আপনারা তাদের আওয়ামী লীগ চাইবে না যে আওয়ামী লীগের কষ্টে আর একজনের সামর্থ্য বাড়ুক এবং বার্গেন তার ক্ষমতা বাড়ুক। অতএব তাকে এই যে ভারসাম্য, যেটা এই ভারসাম্যটা রক্ষা করার জন্য সকল দলই চেষ্টা করবে, কিন্তু এটা দয়া দাক্ষিণ্যের কোনো ব্যাপার না। এটা দয়ার ব্যাপার, মানে দয়া দাক্ষিণ্য শব্দটি এখানে বোধহয় একটু আপত্তিকর। আমি যেটি বলতে চাইছিলাম যে 14 জোটের প্রধান শরিক আপনারা, অন্য যারা শরিক আছে তাদের দাবি দেওয়া আবদার আপনারা যে একেবারেই আমলে নিচ্ছেন না, তারা তো ছোট ছোট করে, তারা তো 236টা বড় জোর হয়তো 10% দাবি। এটাও সত্যি না। আপনি যদি গত সংসদীয় নির্বাচন দেখেন তাহলে সেখানেও আওয়ামী লীগ অনেক সিট তাদেরকে অন্যান্য দলকে ছেড়েছে। এখানেও মানে আপনি 5 জানুয়ারি নির্বাচনের কথা বলছেন? না, আমি সংসদ নির্বাচনের কথা বলছি। এখানেও অনেক কথা 5টা দিয়েছে, এখানেও তাদের ভিতরে আলাপ আলোচনা চলবে, দর কষাকষি চলবে, কে কয়টা পাবে কে কয়টা পাবে না। কিন্তু যেখানে সে ইস্যুগুলো ক্লিনসড হবে, সেই ক্লিনসড হলো যে কেউই আরেকজনকে ক্ষমতা বাড়ে পরবর্তী সময় তার বার্গেনিং স্ট্রেংথ বাড়াবার সুযোগ দেবে না। আচ্ছা, আমরা দর্শকের দুটি মতামত জানিয়ে আমরা একটু বিরতিতে যেতে চাই। জনাব আফসান চৌধুরীর মন্তব্য এবং জাফরুল্লাহ চৌধুরীর মন্তব্য এখানে আমরা শুনতে চাই। বিরতির আগে যে মন্তব্য করেছেন আমাদের একজন দর্শক, উনার নামও খালেদ, উনি বলতে চাইছেন যে 2টা ইলেকশনে ভোট দিতে পারি নাই, আপনারা কি মনে করেন এই ইলেকশনে ভোট দিতে পারবো? কারণ আমার ভোট আগেই দেয়া হয়ে যায়। আরেকটি প্রশ্ন, উনি কবির, উনি বলছেন যে জামায়াতের দল হিসাবে রেজিস্ট্রেশন নাই, তাহলে জামাত কিভাবে আর ইলেকশন করবে? জামাতের প্রসঙ্গে আর আলোচনা করার আর দরকার কি? হয়তো তিনি এটি মিন করেছেন। আমরা একটা বিরতি নিয়ে ফিরছি আবার আপনাদের কাছে।
ফিরে এলাম আজকে বাংলাদেশে। ডক্টর জাফরুল্লাহ চৌধুরী, আপনি এটিকে কিভাবে দেখেন যে আওয়ামী লীগ তার শরিক দলগুলোকে যে একা নির্বাচন করতে বলছে বা আওয়ামী লীগ একা নির্বাচন করছে? না, এটা আওয়ামী লীগ আসলে যার যেটা প্রাপ্য সেটাই দিচ্ছে। ইনুকে আর মেননকে বুঝিয়েছে তারা যেখানে তাদের প্রাপ্য সেটি তাদের দেখিয়ে দিয়েছে। যেমন ধরেন আগের বারে তারা হওয়ার কথা মন্ত্রী মেনন পুরাপুরি লাইন টো করবে কি না সেটা নিশ্চিত হওয়ার জন্য মেননকে না করে দিলীপ বড়ুয়াকে করলো। মেনন তৈরি হয়ে বসেছিল মন্ত্রী হবেন, ফলে একটা শায়েস্তা করা হলো। এখনও তাই, যখন তাদেরকে ক্ষমতাটা পাকাপোক্তি, এখন ইনাদেরকে নেওয়া হয়েছে, এনারা মারপিটও করতে পারেন না, ইনাদের টাকা পয়সা দিয়েও সাহায্য করতে পারেন না। ইনাদেরকে দরকার হলো দেখানো যে বহুদলীয় গণতন্ত্র দেখানো। এরশাদ সাহেবকে তাদের দরকার ছিল ভারতীয় ইকে প্রভাব খাটিয়ে তাকে ঠিক যেভাবে ওয়াজেদকে ক্যান্টনমেন্টে আটকে রেখেছিল, আমাদের এরশাদ সাহেবকে ঠিক একই কায়দাতে ক্যান্টনমেন্টে রেখে তার মধ্যে সত্যি এটা সেটা বলেন, ভদ্রলোক স্বগতোক্তি করেন, কিছু আসলে কিন্তু গভর্নমেন্টের জন্য খুব কাজ দিয়েছেন, যে কারণে গভর্নমেন্ট উনার মামলাটাও করবে না, এই চলতে থাকবে। বিএনপিও কম বেশি তাই করেছে এরশাদ সাহেবকে না, নিয়ে। এরশাদ সাহেব সেটা তাদের জিজ্ঞাসা ছিল, দুটা দলই অত্যন্ত জিজ্ঞাসাই, সেটা তখনকার দিনে। কিন্তু এরশাদ সাহেবের সাথে একরকম জোটও দেখেছি আমরা বিএনপির, এরশাদ সাহেবের সাথে জোটও দেখেছি বিএনপির। জোটটা না, ওই আগে তো যখন ক্ষমতায় আসতো তখন এরশাদ সাহেব যখন পয়লা আসছেন তখন জিয়াউর রহমানকে মাঝখানে রাখতো ছবিটা, আস্তে আস্তে ছবিটাকে ফেলে দিল, এরশাদ সাহেব টাকাটা দিয়ে নিল। এটা আবার খালেদা জিয়া ভুলতে পারেন নাই, এই জিজ্ঞাসাটা উনি প্রতিশোধ আকারে কেসটার মাধ্যমে হয়েছিল। হ্যাঁ, সেটা এখন ইনাদের আওয়ামী লীগের অতটা নেই, কিন্তু আওয়ামী লীগের খুব কাজে আসেন উনি। আচ্ছা, সেই জন্য আওয়ামী লীগ রেখেছে। কিন্তু বাকি শরিক এই নিয়ে জনাব আফসান চৌধুরী আপনার কি পর্যবেক্ষণ শরিকদের ব্যাপারে? আপনি শরিকদের ব্যাপারে যেটা ডক্টর মুশিউর রহমান বললেন, আওয়ামী লীগের কি এমন টাকা পড়েছে এদেরকে সুবিধা দেওয়ার, এরা আওয়ামী লীগের জন্য কি লাভবান হচ্ছে, এবং উনি তো পরিষ্কার হয়ে গেলেন যে যা আমার কি টাকা পড়েছে যে আমি এদেরকে সুবিধা দেব। তখন এরা যে বিপদে পড়েছে, মনে করেন হাজি ইনু, হাজি মেনন, এই দৃশ্য দেখিয়ে উনি প্রমাণ করে দিচ্ছেন যে তোমাদের রাজনৈতিক মূল্য, তোমার জীবন শেষ। এবং আমাকে একবার বলছেন যে কারো নাকি ওনাদের কারো কারো চোখে পানি এসে পড়ে যে জীবনের এই অবস্থা শেষ পর্যন্ত। কারণ আমার মনে হয় যে জিনিসটা ইনু বা মেনন ভাইয়ের ছিল সেটা হচ্ছে যে একটা অংশ তাদেরকে, মেনন ভাই তো একটা বিরাট জিনিস, মতিয়ার মেনন যারা আমাদের আগের রাজনীতি, কিন্তু তারা কিংবদন্তি মানুষ, কিন্তু তারা শেষ জীবনটা কাটালেন এইভাবে যে আরেকজন যাদেরকে তারা দল মনে করতেন না, আওয়ামী লীগকে দল মনে করতেন না, বুর্জোয়া পার্টি মনে করতেন, এবং ইনু ভাইয়ের একটা আলাদা ইমেজ ছিল যে ইনু ভাই মশাল মার্কা নিয়ে, মশাল মার্কা নিয়ে শেষ পর্যন্ত ইনু ভাই নৌকা মার্কা নিয়ে ইলেকশন করেছে। অর্থাৎ আওয়ামী লীগও জানে যে আওয়ামী লীগ ছাড়া, আওয়ামী লীগও জানে যে আওয়ামী লীগ ছাড়া এদের কোনো গতি নাই। তো অতএব এরকম অবস্থায় তো আমার মনে হয় না একটা নেগোসিয়েশন করবেন, উচ্ছিষ্ট জাত ছুড়ে দেবেন, তা নিয়ে খুশি থাকতে হবে, লাফালাফি করে লাভ নেই। ওই জন্য বড় বড় বক্তৃতা, অপ্রয়োজনীয় বক্তৃতা দিতে হবে। ইনুর দরকার নেই। অধিকাংশ সময় ইনুর এইসব অতিশয়োক্তি, আমি তুরিন আফ্রিজের অতিশয়োক্তির কারণ বুঝি, কিন্তু ইনুরটা আমি বুঝি না। যেমন আমি কেন বললাম, তুরিন আফ্রিজ ইদানিং বলছে যে 5 লাখ, এতদিন আমরা 3 লাখ মহিলা আমাদের মা বোনের 5 লাখে পৌঁছে গেছি, আর 5 লাখে পৌঁছে গেছে। অথচ আমরা আসামি উনারা প্রসিকিউশনে তাদেরকে বেতন দিয়ে রেখেছি, তারা এই আসামিদের ধরে আনতেন না। তো 5 লাখ মানিটাকে যদি হিসাব করা যায়, তার প্রতিদিন পাকিস্তানিরা 1600 বাংলাদেশের নারীকে বলৎকার করেছে এভরিডে। না, সেটি হচ্ছে যে আসলে সরকারি কতটা গুরুত্বপূর্ণ সেটি আসলে আমরা ঠিক জানি না, মানে এর মধ্যে কিন্তু অতিশয়োক্তি আপনি অনেক করছেন, সেটি হচ্ছে টিকে থাকার জন্য। ডক্টর মশিউর রহমান, আমরা বিরতির পর ফিরে এসে আপনার একটি উক্তির ব্যাপারে আপনার একটু মতামত জানতে চাইবো। সেটা হচ্ছে অভিজাত রায়ের হত্যাকাণ্ডের পর বিবিসি বাংলার একটি সংলাপে আপনি বলেছিলেন এদেশে আস্তিক নাস্তিক সবারই বাস করার অধিকার আছে। সম্প্রতি মন্ত্রী, উপদেষ্টা, শিক্ষক, লেখকদের যেভাবে হুমকি দেওয়া হচ্ছে, ব্লগার, প্রকাশকদের যেভাবে আক্রমণ করা হচ্ছে, সুফিবাদী, পাদ্রী, শিয়া সম্প্রদায়ের উপর আক্রমণ হচ্ছে, শিয়া একটি সম্প্রদায় বলা ঠিক হলো কিনা জানি না, এটা কিন্তু আমার বলা না, এটা উক্তি ছিল মহসেনা, মিজানুর রহমানের, আমেনা মহসিনের।
মিজানুর রহমানও এই জাতীয় একটা মানে এদেশে আস্তিক নাস্তিক সবারই বাস করার অধিকার আছে। ছিল আমেনা মহসিনের। আচ্ছা, আপনি এটি মনে করেন কিনা যে আপনি আস্তিক নাস্তিক সবারই বসবাস করার অধিকার আছে? সেটি আপনার কাছে জানতে চাইবো যে সবার বাসের অধিকার নিশ্চিত করতে সরকার কতটা কি করতে পারছে? আমরা তো বিভেদ আর বিভেদ বাড়তে দেখছি। ডক্টর মোশাররফ রহমান, আমাদের বিরতি নিয়ে আসবো, এটা বিরতি নিয়ে আসি, তারপর আপনার কাছে একটু বড় করে শুনি যে আমরা বিরতি নিয়ে ফেলছি আপনার কাছে। ফিরে এলাম আজকের বাংলাদেশে। ডক্টর মশিউর রহমান, সবার এই দেশে বাস করার অধিকার নিশ্চিত করতে সরকার আসলে কতটা কি করতে পারছে? না, আমাদের তো এক হলো যে যেহেতু ধর্মভিত্তিক রাষ্ট্র নয় এবং সকল ধর্মের প্রতি সহিষ্ণুতা আমরা স্বীকার করে নিয়েছি, অতএব যে কোনো ধর্ম বিশ্বাসের লোক এখানে বাস করতে পারে, তার নাগরিক অধিকার যা আছে সেই নাগরিক অধিকার নিয়ে। আর দ্বিতীয়ত হলো যে রাষ্ট্র কি করতে পারে। রাষ্ট্রের তার যে নাগরিকত্ব অধিকার আছে সেই নাগরিকত্বের অধিকার সরকারের পক্ষ থেকে রক্ষা করার যে দায়িত্ব আছে সেটা সরকার অবশ্যই চেষ্টা করবে। তবে সরকার যে সবসময় করতে পারবে এটা আমি বলবো না। এই যে প্যারিসে এতগুলো খুন হয়ে গেল, আমেরিকাতে মাঝে মাঝে খুন হচ্ছে, এবং এখানেও তো রাষ্ট্র সে দায়িত্ব নিয়েছে যে তাদের নাগরিককে রক্ষা করবে, কিন্তু কোনো সময় হয়তো নাগরিককে সে রক্ষা করতে পারছে না। আমাদের দেখতে হবে যে রাষ্ট্র নীতিগতভাবে কোন দায়িত্বটাকে গ্রহণ করেছে এবং সেই দায়িত্ব পালনের জন্য সে যথাযথ ক্ষমতা অর্জন এবং ব্যবহার করছে পারছে কিনা সেটা দেখতে হবে। আর একটা হলো যে ঘটনা অনেক সময় কন্টিনজেন্সি হয়, অনেক সময় অনেক ঘটনা ঘটে যেটা কাম্য নয় অথবা যেটা উদ্দেশ্যের সাথে সঙ্গতিপূর্ণ নয়, সেরকম ঘটনা ঘটে যাচ্ছে। যে আমাদের দেশে যে নাশকতা হচ্ছে, আমাদের দেশে যে জ্বালাও পোড়াও ইত্যাদি হয়েছে, আমাদের দেশে যে জ্বালাও পোড়াও ইত্যাদি হয়েছে, এটা রাষ্ট্রের নীতির সাথে সঙ্গতিপূর্ণ নয় এবং রাষ্ট্রের যে ক্ষমতা আছে সেই ক্ষমতা ব্যবহার করে সেটাকে বন্ধ করার চেষ্টা করেছে, সফল হয়েছে। প্রথম দিকে কিছুটা হয়তো ব্যর্থতা ছিল। অতএব রাষ্ট্রের যে নরমেটিভ ক্যারেক্টার আছে সেদিকটাতে লক্ষ্য রাখতে হবে এবং সেই নরমেটিভ ক্যারেক্টারটা সে পালন করে। আপনি বলছেন যে রাষ্ট্র যে নাশকতার বিরুদ্ধে যে ইয়ে করেছে সেটাতে সফল হয়েছে, কিন্তু সেই সফলতার তো বিরাট মূল্য এখনো আমরা দিয়ে চলছি। গ্রামের পর গ্রাম আমরা অজ্ঞাতনামা অনেক লোকের বিরুদ্ধে মামলা হচ্ছে। না, মামলা আমি সেই জন্য বলছি যে অজ্ঞাতনামা লোকের বিরুদ্ধে যে মামলা হচ্ছে, আমি সেই জন্য প্যারিসের কথাটা আনলাম। প্যারিস বা আমেরিকায়, প্যারিস বা আমেরিকার সরকার কখনো ঘোষণা করেনি যে আমরা এই জাতীয়ভাবে লোকজনকে মারব বা যদি মারতে কেউ আসে আমরা ঠেকাবো না, কিন্তু এটা একটা কন্টিনজেন্সি যেটা সরকার ওই মুহূর্তে করতে পারেনি। তো সরকারের আদর্শ হিসেবে কোনটা গ্রহণ করেছে এবং সে আদর্শটা সরকার পালন করার চেষ্টা করছে কিনা। মামলা যেটা আছে, যদি কারো বিরুদ্ধে এরকম কোনো সন্দেহ বা এরকম কোনো তথ্য থাকে যে সে নাশকতার সাথে সম্পৃক্ত ছিল বা ভবিষ্যতে নাশকতামূলক কাজের সাথে সম্পৃক্ত হওয়ার চেষ্টা করছে, অবশ্যই তাকে বন্ধ করতে হবে। আমি শুধু একটু আপনাকে মনে করে দিতে চাচ্ছি, গত 2-1 মাসের মধ্যেই টাঙ্গাইলে একটি ঘটনা ঘটেছিল যে একজন মা এবং তার সন্তানকে নিগৃহীত করা হয়েছিল অন্য একটি কারণে। সেই ক্ষেত্রে পুলিশ যারা এর বিরুদ্ধে কথা বলতে এসেছিল, এর বিচার চাইতে আসছিল, পুলিশ তাদের উপরে গুলি চালায়। শুধু তাই নয়, ওই ঘটনার মধ্যে অজ্ঞাতনামা সবার বিরুদ্ধে মামলা করেছে। 800 কয়েকজনের বিরুদ্ধে জানি মামলা করা হয়েছে। বাংলাদেশে পুলিশের নেচার এখন এরকম হয়েছে, মামলাগুলি হয় অজ্ঞাতনামা সবার বিরুদ্ধে, তারপর একটা গ্রেফতার বাণিজ্য, জামিন বাণিজ্য। আমি সেই জন্য বলছি যে সরকারের বা রাষ্ট্রের একটা আদর্শ চরিত্র আছে, জি, আরেকটি আছে যে সরকারের এই অ্যাকচুয়াল কাজে তার কি করছে বা কি হচ্ছে বা না হচ্ছে। তো আমাদের রাষ্ট্রের যে আদর্শ চরিত্র আছে সেখানে কি আমরা এমন কিছু দেখতে পাই যেখানে বলা আছে যে এদের পর অত্যাচার করতে হবে, এদেরকে নিধন করতে হবে, এদেরকে মারতে হবে, এই জাতীয় কিছু নাই। আর রাষ্ট্রের ফাংশন ডিসচার্জ করার জন্য যে প্রতিষ্ঠান আছে সেই প্রতিষ্ঠান হয়তো কখনো ফেল করছে বা কখনো হয়তো দুর্বলতা দেখাচ্ছে, কারণ কখনো বা তাদের বিহেভিয়ারটাকে আমাদের কাছে গ্রহণযোগ্য বলে মনে হচ্ছে না। সেটা হলো একটা কতগুলো ঘটনা। এখন ঘটনাকে যদি আমরা বলি যে না ওইটাই রাষ্ট্রের আদর্শ চরিত্র, তাহলে আমরা
রাষ্ট্রের প্রতি অবিচার করবে। আমার মনে হয় যে আপনি খুবই একটি তাত্ত্বিক আলোচনা তুলেছেন। আমরা রাষ্ট্রের আদর্শ চরিত্রটিকে খুঁজতে গেলে আসলে অনেক বড় পরিসরে সেমিনারে, সিম্পোজিয়ামে বা গবেষণা করে আসলে এটি বার করতে হবে। রাষ্ট্রের আদর্শ চরিত্র ঠিক ধরা যাচ্ছে না। আমি ডক্টর জাফরুল্লাহ চৌধুরী আপনার কাছে জানতে চাইবো যে আমিও আপনাকে আসলে উদ্ধৃত করতে চাই, আমি জানি না আপনাকে আমি সঠিকভাবে উদ্ধৃত করতে পারবো কিনা। আপনি বলেছেন যে খালেদা জিয়া জেলে গেলে কি বিএনপি বন্ধ হয়ে যাবে? নিশ্চয়ই তা আপনারা চান না। জিয়াউর রহমান কবর থেকেও তা চান না। তার ছেলে তারেক রহমান আমারও সে স্নেহের, লন্ডনে বসে ভালোই করছেন, তাই বলে ওইখানে বসে তার হুকুমে পার্টি চালানো যাবে না, তার সাথে আপনারা পরামর্শ করবেন। আপনি বিএনপির বিলাতের কেন্দ্র খুব ভালো চোখে দেখছেন না বলে আমার মনে হয়। খালেদা জিয়া 2 মাসের বেশি সময় যুক্তরাজ্যে কাটিয়ে আসার পর বিএনপির বিলাতমুখিতায় কোনো পরিবর্তন আপনি দেখছেন কিনা? বিলাতমুখিতা, কিছুটা বিলাতমুখী দল তো না, বিএনপি বিলাত এখন। তো ভালো, বিলাত তো গণতন্ত্র আদর্শ। ঠান্ডার দেশ তো, আমরা ঠান্ডার দেশ তো। আমরা তো ওটাতে গণতন্ত্র যাওয়ার আগে ওদের যে আমি দেখেছি। একটু অন্য জায়গাতে যেতে, জি। এই যেটা মশিউর রহমান সাহেব যে বললেন রাষ্ট্রের দায়িত্ব, জি রাষ্ট্রের দায়িত্ব যেটা আদর্শের কথা যেটা বললেন, জি এই আদর্শ কি এই সরকার পালন করছেন? হ্যাঁ, এক ফোঁটাও না। যেমন ধরেন এই যে শিয়া মসজিদই হলো, তারা কত পার্সেন্ট আছে আমি জানি না, কিন্তু খুবই আজকে সরকার পার্সেন্টেজের মধ্যে নাই। টোটাল হয়তো 5-7 হাজার লোক হবে, আহমদি আছে হয়তো 20,000 মতো আছে। এই শিয়ার বিষয়টা যেভাবে এটা অন্যান্য দেশের যে সমস্যাটা হয়েছে, নিশ্চয়ই আমরা তা চাই না। আমাদের গভর্নমেন্ট তো একটাও স্টেটমেন্ট দিল না। তারা আজকে প্রধানমন্ত্রীর উচিত ছিল বলা যে দেখো যার যার ধর্ম তার কাছে, এটা নিয়ে করার কোনো কারণ নেই। তারা পার্সুয়েট করা উচিত ছিল। স্টেটমেন্ট দিয়েছেন না, জাফরুল্লাহ চৌধুরী, মানে ওরকম ভাবে- স্পেসিফিক ভাবে শিয়ার ঘটনাটি তিনি সামনে আনতে চাননি, আরো বেশি প্রচার না পাওয়ার জন্য। আমাকে তার প্রচার কেন্দ্র থেকে বলা হয়েছে। আমার মতে আমি এটা মনে করি এটাকে লুকোচুরি খেলে তো কোনো লাভ না, নেই। আমি- আগে যখন দেখেন আহমদিয়ার যে ঘটনাটা হচ্ছিল, জি। তখনকার দিনে যেহেতু ওই পাড়াতে আমি বড় হয়েছি বলেই আহমদিয়া মধ্যে আমার একটা ভীষণ সফট কর্নারও আছে। যেমন তার ধর্ম তার কাছে থাকুক, আমি বিশ্বাস করি না করে কিছু আসা যাবে না। আর তাছাড়া আহমদিয়া 2-4 জন আমার সাথেও পড়তো। জি এখন যদি সরকার যদি এই জায়গাটাতে আরেকটু বোল্ড হতো, ওই যে আদর্শের কথাটা যেটা বশির রহমান সাহেব বললেন, তাহলে আমার মনে হয় কি এই ধর্ম নিয়ে বাড়াবাড়িটা হতো না। ধর্ম নিয়ে এবং কেবল তাই না, গভর্নমেন্টের উচিত ছিল বিরোধী দলকেও পারসুয়েট করা, প্রত্যেকটা দলকে, যে দেখোই না। যেমন কি খায়রুল হক সাহেব বলেছেন যে তার এখন অবশ্য ওনার ইটি যাওয়ার পরে বলছে যারা নাস্তিক তারও অধিকার আছে। এটা নিয়ে বিশেষ লেখালেখি করতে দেখিনি, কিন্তু উনি স্টেটমেন্টটা করেছেন। আজকে সহনশীলতা আমাদের দেশে নাই, সহিষ্ণুতা নাই, খালি জিজ্ঞাসা। সুতরাং এই জন্য আমার মনে হয় কি এই দিক দিয়ে সরকারের, আমার কিন্তু প্রতিবারই বলি এই রোলটা আপনি এর জন্য আপনি রাজনীতিবিদদের দায়ী করবেন কিনা? আমার যতদূর মনে আছে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া শাহবাগের আন্দোলনটিতে যখন বিএনপি যাবে কি যাবে না সেটি ব্যাপারে সিদ্ধান্ত নিচ্ছে, অনেক পজিটিভ ভাই পাচ্ছি আমরা, তখন তিনি এটি বললেন যে শাহবাগের নাস্তিকরা গোলযোগ করছে, ইয়া করছে, ওটি উনি বলছেন। এবং এটি আসলে উনি যে এদের খুব খারাপ চোখে দেখছেন তা না, কিন্তু রাজনৈতিকভাবে এটিকে ব্যবহার করতে চাই। তার কারণ হলে কি ওনার যে বিচ্ছিন্নতা, আমি এটা বলি এলিনিয়েশন, রাজনীতিবিদদের ওই পর্যায়ে যে এনাদের বিচ্ছিন্নতা। উনি বিলাতের হুকুমে চললে তো হবে না, উনাকে বাস্তবতায় নিয়ে আসা। আমরা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেখি, উনি বললেন একজন প্রকাশককে মেরে ফেলা হলো একটি বই বার করার জন্য, তিনি বললেন সাবধানে লেখালেখি প্রকাশ করা দরকার। এই যে জিনিসটা এটাই বলতে আমি ঠিক এই জায়গাতে আসতে চাচ্ছি। আসলে এই জায়গাতে উনারা যদি সতর্ক না হন, তাহলে আজকে আমাদের অজান্তে উনারা কেউ মৃত্যু চান না, আমি এটা বিশ্বাস করি। হাসিনা তো চানই না, আমার প্রধানমন্ত্রী নিশ্চয়ই চান না। উনার ব্যক্তিগত জীবন থেকে শুরু করে নিয়ে উনি বাংলাদেশে একটাও মৃত্যু আর চান না। রাইট, কিন্তু আমি কি আপনাকে এই প্রশ্ন করতে পারি যে আপনিও যখন পাবলিকলি বক্তৃতা দেন, আপনার বক্তব্যের মধ্যে কি এক ধরনের বিভেদ, এক ধরনের সীমানা তৈরি হয় কিনা? না, আমি মনে হয় না। আমি উনাদের দুজনকে মনে করিয়ে দিতে চাই কোথায় মিল হতে পারে। আজকে আমরা যেখানে আসা উচিত আমাদেরকে, কতটা জায়গায় আছে আমাদের বিবেক, রাজনীতিতে বিবেক একটা ভিন্নতা থাকবেই, তার কিছু আসে যায় না, যেটা আসে যায় না। কিন্তু তা বলে যেমন ধরেন আজকে আমার স্বাস্থ্যমন্ত্রী নাসিম সাহেব গতকাল কোন পত্রিকায় দেখলাম বলছে এই দেশে ধানের শীষ থাকবে না। আরে বাংলাদেশ যেখানে ধান খেয়ে বেঁচে রাখি আমরা, সেখানে ধান, এটা একটা অবিবেচনা প্রসূত কথা না? মানে এই জাতীয় কথাবার্তা একটু বুঝে সুঝে বলা উচিত আর কি আমাদের ব্যাপারে। জনাব মোহাম্মদ নাসিম, যাই হোক, জনাব আফসান চৌধুরী, আমাদের একদমই সময় শেষ। আপনি যদি শেষ কিছু মন্তব্য করতেন দুটি বিষয়ে, যে আওয়ামী লীগ এবং বিএনপির যে জায়গা, যে মানে বিলাতমুখিতার কথা যেটি বলছিলেন ডক্টর জাফরুল্লাহ চৌধুরী, এবং যেটি মশিউর রহমানও বলছিলেন, সেই বিষয়ে যদি আপনার শেষ মন্তব্য শুনবেন।
আমার যেটা মনে হয় যে আমাদের দেশে যে কথাটা বারবার মানুষের আসে যে রাষ্ট্রের দায়িত্ব কি, রাষ্ট্র হচ্ছে সরকার এবং সমাজ দুটো মিলিয়ে। আমরা সাধারণত মনে করি রাষ্ট্র সরকার সমার্থক। আমাদের সরকারগুলো গুটিয়ে গেছে, আমাদের সরকার খুব একটা যে এফেক্টিভ এটাও বলতে পারি না, এবং এইটা হতেই থাকবে যখন একটা প্রতিষ্ঠান মিলিয়ে যেতে থাকে। আপনি মনে করেন পাকিস্তান যখন শেষ হয়ে যাচ্ছে তখন পাকিস্তানের যে দুর্বলতার চিহ্নটা দেখা যায়, সেরকম করে আমাদের দেশের সরকারগুলোও দুর্বল হয়ে গেছে, আমাদের দেশের সমাজ সবল হচ্ছে এবং বিরোধী দল সরকারগুলো সরকার মানে সরকার এবং সরকারি দল এবং বিরোধী দল, রাষ্ট্রের যে অংশটা দুর্বল হচ্ছে সেটা হচ্ছে সরকারি অংশ, কিন্তু সামাজিক অংশটা সবল হচ্ছে। আমরা আশা করব যে সামাজিক অংশ আরো সবল হবে এবং রাজনৈতিক দলগুলো আর এত দুর্বল থাকবে না। যারা ডক্টর জাফরুল্লাহ চৌধুরী, ডক্টর মশিউর রহমান আমাদেরকে ধন্যবাদ জানিয়ে শেষ করেই দিতে হচ্ছে। এই ছিল আজকের বাংলাদেশে, দেখা হচ্ছে আগামীকাল এই সময়। শুভরাত্রি।